এই রাজ্যে আইনি লড়াইয়ের যে দীর্ঘ সময় ধরে রয়েছে এবং রিটেন সাবমিশন তো আপনারা জমা দিয়েছেনই, এবার কি শিখে ছিটবে? পূর্ব যে বেতন কমিশন, সেই বেতন কমিশনের যে বকেয়া, সেই বকেয়াটাকে নিয়ে আমাদের যে লড়াইটা চলছে, যেটা সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ মানে বিগত 6 মাস আগে যুক্ত হয়ে মামলাটাকে মোটামুটি শেষ করার দিকে প্রায় নিয়ে এসছে। আমাদের রিটেন নোট অফ সাবমিশন দেওয়া থেকে শুরু করে মামলাটাকে প্রায় পরিচালনা করা, সে সমস্ত কাজগুলোই আমরা করতে পেরেছি এবং শুধুমাত্র রায়দান বাকি। আমরা আশা করছি যে সুপ্রিম কোর্টও ভুয়ো তথ্য দিচ্ছে রাজ্যে। যে প্রতিষ্ঠানের উপরে বিশ্বাস থাকে না, সেখানে ভুয়ো তথ্য দেওয়াটা তো খুব একটা জটিল কাজ কিছু নয়। রাজ্য সরকারের আইনজীবীরা সবসময়ই চেয়েছে মামলাটাকে আরও অন্যান্য রাজ্যের মধ্যে যুক্ত করে দিয়ে, ছড়িয়ে দিয়ে, যাতে এটাকে আরও বিলম্বিত করা যায়। আমরা সেই ট্র্যাপটাতে পা দিইনি। আলটিমেটলি ওটাই মামলার টার্নিং পয়েন্ট হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা ডিএকে আইনি অধিকার বলেই মনে করেন না, তার কাছে আন্দোলন করে ডিএ পাওয়া যাবে? গণতন্ত্র আপনাকে যে অধিকারটা দেয় সেটা হলো রাইট টু প্রোটেস্টের অধিকার, অর্থাৎ প্রতিবাদের অধিকার। এবার পশ্চিমবঙ্গের কর্মচারীরা সেই অধিকারটাকে প্রয়োগ করে নিজেদের অধিকারকে সুরক্ষিত করতে পারবে কিনা সেটা কর্মচারীদেরকে ঠিক করতে হবে। আমরা চাই যে রায় বেরিয়ে যাওয়ার পরেই আমাদের পথে নামার জন্য প্রস্তুত থাকতে, এবং সেখানে আমরা চাইবো যে দলমত নির্বিশেষে সমস্ত রকম বিভেদ ভুলে কর্মচারীরা পথে নামুক। দাগিদের ভাতা দেওয়া বা সিব্বলদের যখন টাকা দেওয়ার বেলায় তখন আর্থিক কোনো যে সমস্যা সেটি আসে না, কিন্তু ডিএ দেওয়ার সময় কেন এই সমস্যা? বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কিন্তু বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা লাভে চললেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কিন্তু ডিএ পান না। অর্থাৎ শুধুমাত্র লোকসানে চলা কর্মচারীদের ডিএ যে দিচ্ছে না তা নয়, যে সংস্থা লাভ করছে তাদের কর্মচারীদেরকেও কিন্তু ডিএ দেওয়া হচ্ছে না। অর্থাৎ আপনাকে দিয়ে পরিশ্রম করাবে কিন্তু সঠিক পারিশ্রমিক দেবে না। এইটা হচ্ছে এই রাজ্য সরকারের মূল মোটো। এইটা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সরকার যেটা করতে পেরেছে, গোটা ভারতবর্ষ জুড়ে বাঙালিদের যে শ্রম, সেই শ্রমটাকে সব থেকে সস্তা করতে এরা সমর্থ হয়েছে। স্যার, দীপাবলির আগে কেন্দ্র ডিএ বৃদ্ধি যে ঘোষণা করেছে, আর এই রাজ্যে আইনি লড়াইয়ের যে দীর্ঘ সময় ধরে রয়েছে এবং রিটেন সাবমিশন তো আপনারা জমা দিয়েছেনই, এবার কি শিখে ছিটবে? দেখুন, দুটো পার্সপেক্টিভের কথা। প্রথম যেটা বললেন সেটা হলো যে বর্তমান যে বেতন কমিশন চলছে, যেখানে 3% মহার্ঘ ভাতা দিয়েছে কেন্দ্রীয় সরকার, এবং সেই দেওয়ার ফলে সেটা বর্তমানে 58% গিয়ে দাঁড়িয়েছে। আমরা 18% আছি, অর্থাৎ 40% তফাৎ হয়ে দাঁড়িয়েলো বর্তমানে। এটা গেল প্রথম বিষয়, যেটাকে নিয়ে আমরা রাস্তার আন্দোলন চালাচ্ছি বিগত 3 বছর ধরে, এবং যার ফলে অন্ততপক্ষে প্রায় 15% আদায় হয়েছে। বাকি এখনও অনেকটাই বাকি আছে। সেই একটা লড়াই। আর দ্বিতীয় আরেকটা লড়াই, যেটা হচ্ছে যে পূর্ব যে বেতন কমিশন, সেই বেতন কমিশনের যে বকেয়া, সেই বকেয়াটাকে নিয়ে আমাদের যে লড়াইটা চলছে, যেটা সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 6 মাস আগে যুক্ত হয়ে মামলাটাকে মোটামুটি শেষ করার দিকে প্রায় নিয়ে এসছে, এবং তার সাথে সহযোগিতা করেছে যারা মামলাকারী সংগঠন ছিলেন আগের, তাদের হাতকে মজবুত করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ ঢুকেছিল। এবং সেখানে আমরা যেটা করতে পেরেছি যে আমাদের রিটেন নোট অফ সাবমিশন দেওয়া থেকে শুরু করে মামলাটাকে প্রায় পরিচালনা করা, সে সমস্ত কাজগুলোই আমরা করতে পেরেছি, এবং শুধুমাত্র রায়দান বাকি। আমরা আশা করছি যে কালী পুজোর আগেই হয়তো রায়দান হয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এটুকু বলতে পারি যে যখনই রায়দান হোক না কেন, এই মামলাতে কর্মচারী পক্ষই জিতবে, অর্থাৎ আমরাই জিতব। স্যার, রাজ্য সরকারের হলফনামা অনুযায়ী 12টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, কিন্তু সেই তথ্য ভুয়ো বলে দাবি করা হচ্ছে। সুপ্রিম কোর্টও ভুয়ো তথ্য দিচ্ছে রাজ্য। হ্যাঁ, এটা তো এই যে বললাম যে প্রতিষ্ঠানের উপরে বিশ্বাস থাকে না, সেখানে ভুয়ো তথ্য দেওয়াটা তো খুব একটা জটিল কাজ কিছু নয়। কারণ এর মধ্যে একটা বড় সংখ্যার স্টেট আছে যেগুলোতে প্রায় সমান বা তার কাছাকাছি মহার্ঘ ভাতা দেওয়া হয়। সেইগুলোকেও তারা দেখিয়েছেন যে এখানে দেওয়া হয় না বলে। আমরা সেগুলোকে কেউ করেছেন। তবে আমাদের যে যুক্তি ছিল যে আমরা যেহেতু মামলাটা করেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে, এবং এর যে বেতন কমিশন ছিল রূপা 2009, সেই রূপা 2009কেই কেন্দ্র করে, সুতরাং আমরা কিন্তু এটাকে নিয়ে আর অন্য রাজ্যকে কী করলো না করলো সেটাকে নিয়ে ঢুকতে চাইনি। কারণ রাজ্য সরকারের আইনজীবীরা সবসময়ই চেয়েছে মামলাটাকে আরও অন্যান্য রাজ্যের মধ্যে যুক্ত করে দিয়ে, ছড়িয়ে দিয়ে, যাতে এটাকে আরও বিলম্বিত করা যায়। আমরা সেই ট্র্যাপটাতে পা দিইনি, এবং আমরা সওয়াল জবাবের সময়েও যেমন সেই কথাগুলো উল্লেখ করিনি, ঠিক একই রকমভাবে রিটেন নোট অফ সাবমিশন
যেন আমরা এই দিকটাকে এড়িয়ে গেছি সযত্নে। আমরা বরং আমাদের এই রূপা 2009 অনুযায়ী কেন মানে এআইসিপিআই অনুযায়ী ডিএটা প্রাপ্য সেই বিষয়টার মধ্যেই আমাদের যুক্তিকে প্রকাশ করেছি এবং সেটাই হয়েছে, এবং আলটিমেটলি ওটাই মামলার টার্নিং পয়েন্ট হবে। আপনি বললেন কালী পুজোর আগেও ডিএর রায় বেরিয়ে যেতে পারে, এরপরেও যদি ডিএর মামলার কোনো শেষ পর্যায়ে কি না দাঁড়ায়, আপনাদের তরফ থেকে বড় কোনো আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা ডিএকে আইনি অধিকার বলেই মনে করেন না, তার কাছে আন্দোলন করে ডিএ পাওয়া যাবে? দেখুন, আন্দোলন করেই কিন্তু গণতন্ত্রে অধিকার সুরক্ষিত করতে হয়। একটা বিষয় বুঝতে হবে যে গণতন্ত্র থাকা আর গণতন্ত্র না থাকার মধ্যে পার্থক্য কী। গণতন্ত্র আপনাকে যে অধিকারটা দেয় সেটা হলো রাইট টু প্রোটেস্টের অধিকার, অর্থাৎ প্রতিবাদের অধিকার। ধরুন, পরাধীন ভারতবর্ষে কেউ আন্দোলন করতে গেলে তাকে গুলি খেয়ে মরতে হতো বা তাকে দ্বীপান্তরে চালান করা হতো। স্বাধীন দেশে আপনি প্রতিবাদ করতে পারেন সেটা, এবং সেটা আইন স্বীকৃত অধিকার আপনার, এই তফাৎটা আছে। এবার পশ্চিমবঙ্গের কর্মচারীরা সেই অধিকারটাকে প্রয়োগ করে নিজেদের অধিকারকে সুরক্ষিত করতে পারবে কিনা সেটা কর্মচারীদেরকে ঠিক করতে হবে। আমরা চাই যে রায় বেরিয়ে যাওয়ার পরেই আমাদের মানে পথে নামার জন্য প্রস্তুত থাকতে, এবং সেখানে আমরা চাইবো যে দলমত নির্বিশেষে সমস্ত রকম বিভেদ ভুলে কর্মচারীরা পথে নামুক এবং পথে নেমে নিজেদের অধিকারকে সুরক্ষিত করুক। পথে না নামলে পরে সুপ্রিম কোর্ট বললেও এই রাজ্য সরকার সেটাকে সহজে মানবে বলে মনে হয় না। বরং আমরা যদি পথে নামতে পারি, ধরুন আমি কথার জন্য বলছি যে আমাদের যা কর্মচারী পেনশনার আছেন তার 20% যদি একদিনে পথে নামে, তাহলে কিন্তু এই সরকার হাঁটু মুড়ে আমাদের যা কিছু পাওনাগন্ডা সেটা মেটানোর জন্য আসবে। আর যে লড়াইয়ের কথা বলছেন, এই লড়াই শুধুমাত্র ডিএকে কেন্দ্র করে নয়, তার সাথে 6 লক্ষ শূন্য পদ, সেখানে স্থায়ী নিয়োগের বিষয় আছে, তার সাথে আছে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয়, তার সাথে আছে মানে এই যে মানে বিভিন্ন ধরনের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার বিরুদ্ধে লড়াই, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা লড়ছি। সুতরাং ডিএটাই আমাদের সব কিছু নয়, এবং ডিএটা অর্জন হয়ে যাওয়া মানেই আমাদের আন্দোলন যে সাকসেস হয়ে গেল সেটাও নয়। আপনাদের তরফ থেকে 15 তারিখে একটি আন্দোলনের ডাক দেওয়ার কথা বলা হয়েছে, সেটা মানে 15 তারিখে সেটা সম্পূর্ণ অন্য বিষয়, সেটা ডিএর সাথে সম্পর্কিত নয়। আমাদের সংগ্রামী যৌথ মঞ্চেরই একটা অন্যতম অংশীদার উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তারা ডাক দিয়েছেন বেলা 12টার থেকে সময় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত, এবং সেখান থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল, এবং তারপরে দুটো জায়গাতে ডেপুটেশন হবে। মাননীয় রাজ্যপালকে ডেপুটেশন দেওয়া হবে আর প্রাথমিক শিক্ষা পর্ষদে ডেপুটেশন দেওয়া হবে। এই আন্দোলনের ডাকটা দেওয়া হয়েছে মূলত 1 সেপ্টেম্বর মাননীয় সুপ্রিম কোর্ট যে রায়দান করেছে যে পুরাতন শিক্ষক শিক্ষিকা অর্থাৎ 2010 সালের নোটিফিকেশন, 2010-এর আগে নোটিফিকেশন হয়ে 27শে জুলাই 2010-এর আগে যারা নোটিফিকেশন হয়ে যারা চাকরি পেয়েছেন, তাদের চাকরিটা যোগদান 2025-এও হতে পারে। যারা টেট পাস করেননি তাদের সকলকে টেট পাস করতে হবে 2 বছরের মধ্যে, এবং সেটা করতে না পারলে চাকরি থেকে বরখাস্ত হবে। আর চাকরি থেকে বরখাস্ত হওয়ার পরে তাদের যা বৃত্তিগত সুবিধা, সেই সুযোগ সুবিধাটা ঠিক করার দায়িত্ব রাজ্য সরকারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এই জায়গাতেই আমাদের প্রতিবাদ, এবং আমরা মনে করছি যে এই রায়ের মধ্যে অনেক গলদ আছে, সেইটাকে মানে সংশোধন করানোর জন্য যেমন আইনি লড়াইও লড়ছি, ঠিক একই রকমভাবে রাস্তার আন্দোলনের ডাকও আমরা দিয়েছি। স্যার, রাজ্যের হলফনামায় সংবিধানের 309 অনুচ্ছেদের উল্লেখ করে আর্থিক যে সাম্যের ভিত্তিতে কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণ করার যে কথা বলা হয়েছে, দাগিদের ভাতা দেওয়া বা সিব্বালদের যখন টাকা দেওয়ার বেলায় তখন আর্থিক কোনো যে সমস্যা সেটি আসে না, কিন্তু ডিএ দেওয়ার সময় কেন সমস্যাটা হলো, কয়েকদিন আগে একটা বিষয় দেখেছেন নিশ্চয়ই, যে বিদ্যুৎ সরবরাহ নিগম আর কি, তারা কয়েকশো কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছে রাজ্য সরকারকে। আপনাদের হয়তো এটা জানা নেই যে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কিন্তু বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা লাভে চললেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কিন্তু ডিএ পান না। অর্থাৎ শুধুমাত্র লোকসানে চলা কর্মচারীদের ডিএ যে দিচ্ছে না তা নয়, যে সংস্থা লাভ করছে তাদের কর্মচারীদেরকেও কিন্তু ডিএ দেওয়া হচ্ছে না। অর্থাৎ আপনাকে দিয়ে পরিশ্রম করাবে কিন্তু সঠিক পারিশ্রমিক দেবে না, এইটা হচ্ছে এই রাজ্য সরকারের মূল মোটো। এইটা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সরকার যেটা করতে পেরেছে, গোটা ভারতবর্ষ জুড়ে
বাঙালিদের যে শ্রম, সেই শ্রমটাকে সব থেকে সস্তা করতে এরা সমর্থ হয়েছে। গোটা দেশের মধ্যে বাঙালিরা শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, তারা অর্গানাইজ সেক্টরে চাকরি করুক বা আনঅর্গানাইজ সেক্টরে চাকরি করুক, সব থেকে সস্তায় লেবার কিন্তু বাঙালি। এই জায়গাটাকে প্রতিষ্ঠা করার জন্যই এই ডিএমআরআর যে চক্রান্ত, সস্তাতে অস্থায়ী কর্মচারী নিয়োগ করার যে চক্রান্ত এই রাজ্য সরকার চালিয়ে যাচ্ছে, এবং তার জন্য একটা বড় বৃহত্তর চক্রান্ত আছে। এবং তখনই আমাদের প্রতিবাদটা জেগে ওঠে, যখন এই সরকার, যারা বাঙালিদের শ্রমটাকে সস্তা করে বাঙালি জাতিসত্তাকে নষ্ট করলো, তারা যখন বাঙালি অস্মিতার কথা বলে, বাঙালির আত্মসম্মানের কথা বলে যখন কুমিরের কান্না কাঁদে, তখন আমাদের প্রতিবাদ আমাদের সেই কারণেই ধ্বনিত হয়।